আজকের এই পর্বটি শুরু করার আগে আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনারা আমাদেরকে অনেক ভালোবাসা দিচ্ছেন, কিন্তু আমি একটা বিষয় লক্ষ্য করলাম, যেটা দেখার পর আমি একটু আপসেট হয়েছি। আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন বাট সাবস্ক্রাইবটা করছেন না। তো সবার কাছে অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেওয়ার জন্য। তো গত পর্বে আমরা দেখেছিলাম ট্যান রিচেলকে করিয়ে যাওয়ার জন্য এয়ারপোর্টে এগিয়ে দিতে গেলে তার সাথে ইয়ন-সাং এর দেখা হয়ে যায়। সে ট্যান আর রিচেলকে একসাথে দেখে অনেক আপসেট হয়ে সেখান থেকে চলেই যাচ্ছিল, তখন ট্যান তার পথ আটকায়। এরপর সে ইয়ন-সাংকে জেরা করতে থাকে যে কেন ইয়ন-সাং তাকে কল ব্যাক করেনি। ট্যান তার পার্সোনাল নাম্বারটাও চায়, কিন্তু ইয়ন-সাং সেটা দেয় না। উল্টো বলে, আমি তোমার থেকে বিদায় নিয়ে এসেছি, এখন তো আর কোনো কথা বাকি নেই, নিজের ফিল্মসের কথা ভেবে হলেও আমাকে যেতে দাও। ট্যান আর তখন কিছুই বলতে পারে না, শুধু দেখতে থাকে ইয়ন-সাং তার থেকে অনেক দূরে চলে যাচ্ছে। রিচেল চুপচাপ দাঁড়িয়ে এসব কিছু দেখছিল, এমনকি প্লেনে উঠেও তার মাথার ভেতরে এই বিষয়গুলি ঘুরপাক খাচ্ছিল। এরই মাঝে একজন এয়ার হোস্টেস তাকে কাস্টমসের ফর্ম ফিল আপ করতে দিলে তার মাথায় হঠাৎ একটা দুষ্ট বুদ্ধি উকি দেয়। সে উঠে গিয়ে ইয়ন-সাং এর কাছ থেকে তার কাস্টমসের ফর্মটা কেড়ে নিয়ে যায়, আর যাওয়ার সময় বলে যায় তার ধারণা তাদের আবারও দেখা হবে, তাই তার ব্যাপারে ইনফরমেশন জোগাড় করার জন্য রিচেল ফর্মটা নিয়ে যাচ্ছে। ইয়ন-সাং তার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতেই পারে না। সে তার ফর্ম নেওয়ার জন্য রিচেলের পেছনে ছুটতে শুরু করে দেয়, কিন্তু সমস্যা হচ্ছে ইকোনমি ক্লাসের প্যাসেঞ্জারদের বিজনেস ক্লাসে যাওয়ার পারমিশন নেই, তাই স্টাফ তাকে আটকে দেয়। ইয়ন-সাং তখন তার কাছে কমপ্লেন করে, তাই সে গিয়ে রিচেলকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সে বিষয়টা একদম অস্বীকার করে। বেচারি ইয়ন-সাং তখন হতাশ হয়ে আবারও এসে সিটে বসে পড়ে। কোরিয়া এয়ারপোর্টে নেমে রিচেল দেখতে পায় তার অতি আদরের সৎ ভাই চৈ তার জন্য কার্ড নিয়ে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা রিচেলের কাছে বেশ অদ্ভুত লাগে, কারণ চৈ তো আসার কথা ছিলই না। তবে সেটাতে বেশি একটা পাত্তা না দিয়ে সে চৈয়ের সাথে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আসলে চৈ তার কাছ থেকে ট্যানের ব্যাপারে জানতে চাচ্ছিল। সেটা বুঝতে পেরে রিচেল বলে, ট্যান খুব ভালো আছে, আর সে তোমার ব্যাপারেও জিজ্ঞেস করেছিল। আমি বলেছি তুমিও এখন খুব ভালো আছো, ঠিক যেমনটা বাঘের অনুপস্থিতিতে বিড়ালরা ভালো থাকে। এটা শুনে চৈয়ের ইগো হার্ট হয়ে যায় এবং সে রিচেলকে দেখে মাঝ রাস্তায় নেমে যায়। এদিকে ইয়ন-সাং এয়ারপোর্ট থেকে সোজা চলে যায় বাড়িতে, কিন্তু সেখানে গিয়ে সে একেবারেই হতবাক হয়ে যায়, কারণ সেখানে না ছিল কোনো জিনিসপত্র আর না ছিল তার মা। বাড়িওয়ালার কাছ থেকে সে জানতে পারে কয়েক মাস যাবৎ বাসা ভাড়া পরিশোধ করতে না পারায় তার মা বাড়িটা ছেড়ে দিয়েছে। এটা শুনে ইয়ন-সাং এর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে বুঝতে পারছিল স্টেলার কাছে পাঠানোর ওই টাকাগুলি আসলে বাড়ি ভাড়ার টাকা ছিল। সে তাদের বাড়িওয়ালার কাছে জানতে চায় যে তার মা এখন কোথায় আছে, কিন্তু সে কোনো ইনফরমেশন দিতে পারে না। ইয়ন-সাং ভীষণ চিন্তায় পড়ে যায়। এদিকে ট্যানও তার চিন্তায় বিভোর ছিল। তার এক্সাইটিং লাইফটা একেবারেই বোরিং হয়ে গিয়েছিল। সারাদিন শুধু ইয়ন-সাং এর কথা ভাবা ছাড়া আর কোনো কাজ ছিল না তার। অন্যদিকে রিচেলের ক্লাসমেট হিউ-শিন বাড়ি ফিরে দেখে তার মা তার টিউশন টিচার জিয়াকে ড্রেসের ব্যাপারে লেকচার দিচ্ছে। মেয়েটা যথেষ্ট ইয়াং এবং সুন্দরী, তার উপরে আবার তার ড্রেস আপ যথেষ্ট ক্লাসি এবং মডার্ন। তাই হিউ-শিনের মা তাকে সতর্ক করে দেয় যে সে যেন পড়াশোনার সময় এই ধরনের পোশাক না পরে। সে আসলে ভয় পাচ্ছিল তার ছেলে কোনো কারণে জিয়ার প্রতি যদি দুর্বল হয়ে যায় তাহলে সমস্যা। তাই হিউ-শিন আড়াল থেকে তার মায়ের কথাগুলো শুনে ভীষণ রেগে যায়। এরপর জিয়া তাকে পড়াতে বসলে সে জিয়াকে বলে, তোমার আমার মা বাবার উপরে রাগ হয় না? তুমি চাকরিটা ছেড়ে দিচ্ছ না কেন? তখন জিয়া বলে, কারণ তোমার মা আমাকে অনেকগুলো টাকা বেতন দেয়, আর এই টাকাটা আমার প্রয়োজন। এমন সময় হঠাৎ জিয়ার কাছে কারোর কল আসে, তবে সে কলটা কেটে দেয়। সেটা দেখে হিউ-শিনের মনে একটু খটকা লাগে। সে জিজ্ঞেস করে, ছেলেটা কি তোমার বয়ফ্রেন্ড? তবে জিয়া কোনো উত্তর দেয় না। পরদিন সকালে ইয়ন-সাং সেই বাড়িতে যায় যেখানে তার মা কাজ করে। সেখানে গিয়ে সে জানতে পারে তার মা আসলেই ডিপোজিটে সব টাকা তার বোনকে দিয়ে দিয়েছে, আর এখন সে ওই বাড়িতেই থাকছে। এটা শুনে ইয়ন-সাং চিন্তায় পড়ে যায় যে সে এখন কোথায় থাকবে। তখন হিনাম তাকে কিছুক্ষণ বাইরে অপেক্ষা করতে বলে ভেতরে চলে যায়। এরপর সে মিস হানকে ওই ডিটেকটিভের ব্যাপারটা নিয়ে ব্ল্যাকমেল করতে শুরু করে, যেটা মিস হানের ভালো লাগে না। তখন হিনাম তাকে বলে যে তারও কাজ করতে ভালো লাগছে না, কিন্তু সে বাধ্য। সে আসলে তার পাশাপাশি তার মেয়ের জন্য একটা থাকার জায়গার ব্যবস্থা করতে চাচ্ছিল। মিস হান তখন বাধ্য হয়ে ইয়ন-সাংকেও তার মায়ের সাথে সেখানে থাকার পারমিশন দিয়ে দেয়। তখন হিনাম এসে ইয়ন-সাংকে ভেতরে নিয়ে যায়। ততক্ষণে দুই সতীনের ঝগড়া শুরু হয়ে গিয়েছিল, তবে এবার হিনামের সাথে সেই ঝগড়া সাক্ষী ইয়ন-সাংও। একটা পর্যায়ে তো জিসুক মিস হানকে চর মেরেই বসে, তবে এর থেকে বাড়াবাড়ি হওয়ার আগেই সেখানে ওন চলে আসলে তারা শান্ত হয়ে যায়। ওনকে দেখে ইয়ন-সাং এর একটু চেনা চেনা লাগে, কিন্তু সে যে ট্যানের ভাই এটা সে মনে করতে পারে না, কারণ সেদিন গাছের আড়াল থেকে সে ঠিকভাবে ওনের চেহারাটা দেখতে পায়নি। কিন্তু সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ওনের তো আরো কিছুদিন আমেরিকায় থাকার কথা ছিল।
তাহলে সে এত তাড়াতাড়ি চলে আসলো কেন? এর পেছনে অবশ্য একটা স্পেশাল কারণ আছে, যেটা আমরা একটু পরেই জানতে পারবো। বাড়ি ফেরার সাথে সাথে ট্যানের ব্যাপারটা নিয়ে বাবা ছেলের আরো ঝগড়া হয়ে যায়। নাম এখন তাকে বোঝানোর চেষ্টা করে যে তাদের এখন ট্যানকে ক্ষমা করে দেওয়া উচিত। অলরেডি ছেলেটা অনেক কষ্ট সহ্য করেছে, কিন্তু ওন কোনোভাবে সেটা মানতে রাজি না। বাবার সাথে রাগারাগি করে সে নিজের রুমে চলে আসে, কিন্তু সেখানে এসেও শান্তি নেই। সে যেহেতু আমেরিকায় গিয়েছিল, তাই মিস হানও এসে তার কাছে ট্যানের ব্যাপারে জিজ্ঞেস করতে শুরু করে। ওন তো রেগে গিয়ে বলে, আপনার কাছে কি ট্যানের মোবাইল নাম্বার নেই? নিজেই খোঁজ নিন। তখন মিস হান জানায় ট্যান তার কল রিসিভ করছে না, এই কারণেই সে বাধ্য হয়ে ওনকে বিরক্ত করছে। কিন্তু ওন তার কথায় পাত্তা দেয় না। এতে মিস হান বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। এরপর সে ইউনসাংকে গিয়ে সতর্ক করে দেয় যে তাদের ফ্যামিলির সেই সিক্রেটগুলো কোনোভাবেই যেন পাঁচকান না হয়। ইউনসাং তাকে আশ্বস্ত করে যে এই কথা সে কারো সাথেই শেয়ার করবে না এবং যত দ্রুত সম্ভব এই বাড়ি থেকে চলে যাওয়ার চেষ্টা করবে। আসলে সেখানে থাকতে তার খুব অস্বস্তি লাগছিল, কিন্তু প্রতিবারের মতোই এবারও বেচারি পরিস্থিতি শিকার। আর পরিস্থিতির কারণে মানুষকে অনেক সময় নিজের আত্মসম্মান বোধকেও মেরে ফেলতে হয়। তবু সে সবকিছু মেনে নিয়ে সেখানে থাকতে শুরু করে। সেই সাথে বিভিন্ন জায়গায় পার্ট টাইম চাকরি করাও শুরু করে। এভাবে দেখতে দেখতে অনেকগুলো দিন পার হয়ে যায়। একদিন সে চ্যাং ইয়নকে তার টাকাগুলো ফেরত দেওয়ার জন্য কল করলে চ্যাং ইয়ন জানায় সে কোরিয়ায় ফিরে আসছে। এটা শুনে ইয়নসাং খুবই খুশি হয়ে যায়। তবে এদিকে ট্যান কোনোভাবেই খুশি হতে পারছিল না। তার জীবনের প্রত্যেকটা পরতে পরতে যেন ইয়নসাং মিশে গিয়েছিল। সেই সাথে বাবা মার কথাও তার ভীষণ মনে পড়ছিল। তাই সে সিদ্ধান্ত নেয় এবার সে দেশে ফিরবে। যদিও ভাইয়ের কথা ভেবে তার একটু ভয় লাগছিল, তবু এবার সে একটু সাহস দেখানোর সিদ্ধান্ত নেয়। যেইহো তাকে এয়ারপোর্টে রিসিভ করতে আসে। সে ট্যানকে বলে, তোমার মা বাবা তোমার জন্য অপেক্ষা করছে। তবে ট্যান সবার আগে ওনের সাথে দেখা করতে চাচ্ছিল, তাই যেইহো তাকে ওনের কাছে নিয়ে যায়। তাকে দেখেই ওনের মুখ কালো হয়ে যায়। সে জিজ্ঞেস করে, কতদিনের জন্য এসেছো? ট্যান বলে সে আজীবনের জন্য চলে এসেছে। তাই ওন তখন রেগে বলে, তোমাকে শর্ত দিয়েছিলাম কখনো কোরিয়ায় ফিরে আসবে না, কিন্তু তুমি সেটা মানতে পারলে না। এটা শুনে ট্যান বলে, তুমি চিন্তা করো না, তুমি যে ভয় পাচ্ছ সেটা কখনোই হবে না। কিন্তু আমি এখন থেকে এখানেই থাকবো। আমিও তো নিজের ফ্যামিলিকে মিস করতে পারি, তাই না? ট্যানের জিদ দেখে ওন বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। আর যাওয়ার সময় জেহুকে বলে তার জন্য হোটেলে একটা রুম বুক করতে, কারণ সে ট্যানের সাথে একই বাড়িতে থাকতে চায় না। জেহু চুপচাপ তার কথা মেনে নেয় এবং ট্যানকে নিয়ে বাড়িতে চলে আসে। তাকে দেখে তার বাবা মা বেশ খুশি হয়ে যায়। কিন্তু এত কিছুর পরে ওনের করা অপমানটা ট্যানের মাথা থেকে বের হচ্ছিল না। সে ভেবেছিল কোরিয়া এসে হয়তো ভাইয়ের রাগ ভাঙাতে পারবে, কিন্তু হলো তার উল্টোটা। যাই হোক, ট্যান তার রুমে এসে সর্বপ্রথম ব্যাগ থেকে ইউনসাং এর দেওয়া সেই ড্রিম ক্যাচারটা বের করে নিজের রুমের জানালায় লাগায়। এদিকে তাদের একজন মেয়ে ট্যানের জিনিসপত্রগুলো ব্যাগ থেকে বের করে গোছানোর সময় একটা কিউট মোজা দেখতে পায়। মেয়েটা বুঝতে পারছিল না ট্যানের ব্যাগে এমন মোজা কি করছে। এটা তো ছেলেদের মোজা হওয়ার কথা না। তবে সে কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায়। ওদিকে ইউনসাং সেই সময় বাড়ির গার্ডেনে বসে লেখাপড়া করছিল। তখনই তার বইয়ের ভেতর থেকে সেই আমেরিকার টিকিটটা খুঁজে পায়। সে ওই টিকিটের ছবি তুলে ফেসবুকে পোস্ট করে। তার ক্যাপশনে লিখে, মাঝে মাঝে ভাবতে অবাক লাগে আমি কি আদৌ কখনো এই জায়গাটায় ছিলাম। দিনগুলো আমার কাছে স্বপ্নের মতো ছিল, তাই হয়তো স্বপ্ন ভেবেই সেগুলোকে ভুলে যাওয়া উচিত। আর ট্যান ঠিক সেই মুহূর্তে তার জানালায় দাঁড়িয়েছিল। কিন্তু ভাগ্যের কি অদ্ভুত পরিহাস, সে জানতই না তার সেই পছন্দের মানুষটা তার আশেপাশেই আছে। পরদিন সকালে ট্যান তাদের গার্ডেনে মেয়েদের জুতো শুকাতে দেখে বেশ অবাক হয়ে যায়, কারণ এমন জুতা পরার মতো কেউ তাদের বাড়িতে নেই। তবে সেই বিষয়টা নিয়ে খুব একটা মাথা ঘামায় না। এরপর একদিন হঠাৎ করে ইউনসানকে তাদের স্টোর রুমে ঢুকতে দেখে, কিন্তু দুঃখের বিষয় তার চেহারাটা সে দেখতে পায় না। অবশ্য তার মনে হচ্ছিল মেয়েটা তাদের বাড়ির কোনো কাজের মেয়ে নয়, সে অন্য কেউ। এভাবে বেশ কয়েকবার ইউনসাং আর ট্যানের দেখা হয়, তবে কেউই কারোর চেহারাটা দেখে না। ইউনসাং জানতো এই বাড়ির ছোট ছেলে আমেরিকা থেকে ফিরে এসেছে, কিন্তু সেটা যে ট্যান তা ইউনসাং এরও জানা ছিল না। এরপর একদিন হিনাম খুব ভোরবেলা ইউনসাংকে ঘুম থেকে টেনে তুলে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে আর সতর্ক করে দেয় যেন সে মাঝরাতের আগে বাড়িতে না ঢোকে। ইউনসাং বুঝে উঠতে পারছিল না তার মা হঠাৎ তাকে বাড়ি থেকে বের করতে চাচ্ছে কেন। তখন হিনাম বলে যে বাড়ির পরিস্থিতি এমনিতেই অনেক খারাপ, তার উপর আবার তারা মিস হানকে ব্ল্যাকমেল করে সেখানে থাকছে, যে কারণে সে চাচ্ছিল না ইউনসাং এসব ঝামেলায় পড়ুক। ইউনসাং বেচারি ঘুমের ঘোরেই ওই কাক ঢাকা ভোরে বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে চই আর তার বন্ধু সারা রাত আড্ডা দিয়ে ভোরবেলা বাড়ি ফেরে, কিন্তু বন্ধু হওয়া সত্ত্বেও সে চইকে বাড়ির ভেতরে অ্যালাউ করে না, কারণ তার বাবা চইকে মোটেও পছন্দ করতো না। তাই চই পাশের একটা সুপার শপে চলে যায় কিছু খাওয়া দাওয়া করার জন্য। তার বন্ধুর বাড়ি ট্যানদের বাড়ির পাশে ছিল। সে যখন বাড়ির দিকে যাচ্ছিল তখনই ইউনসাং এর সাথে তার দেখা হয়।
তাকে দেখে ছেলেটা বেশ ঘাবড়ে যায়। সে জিজ্ঞেস করে, তুমি কি এই বাড়িতেই থাকো? তবে ইউনসাং কোনো উত্তর না দিয়ে চলে যায়। আর হাঁটতে হাঁটতে সে পৌঁছে যায় সেই সুপার শপের মধ্যে যেখানে চই গিয়েছিল। সে একটা জুসের বোতল নিয়ে এক নিঃশ্বাসে সেটা শেষ করে ফেলে। এরপর গিয়ে টেবিলের উপরে ঘুমিয়ে পড়ে। চই তখন এক বাটি নুডলস নিয়ে গিয়ে সেই টেবিলে বসে। ইউনসাং এর এমন অদ্ভুত আচরণ আর সিম্পলিসিটি দেখে তার মনেও কোথাও না কোথাও একটা অদ্ভুত অনুভূতি কাজ করে। এমন সময় কিছু দুষ্টু বাচ্চা এসে সেখানে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। চই তখন তাদেরকে শান্ত করার চেষ্টা করে যাতে ইউনসাং এর ঘুম না ভাঙে। তবে বাচ্চাগুলো শান্ত হওয়ার বদলে উল্টো আরো জোরে জোরে চিৎকার শুরু করে দেয়। সেই শব্দে ইউনসাং এর ঘুম ভেঙে গেলে সে আবারও বেনামি চিঠির মতো হাঁটতে শুরু করে দেয়। এর মাঝে চইয়ের বন্ধু এসে তাকে স্কুলের জন্য পিক করে নিয়ে যায়। তাদের স্কুলে এখন অ্যানুয়াল ডে কনসার্টের প্র্যাকটিস চলছিল। সেখানে আমরা চ্যান ইয়াং এবং লিবোনার টুকটাক খুনসুটি দেখতে পাই। এরপর চ্যাং ইয়ন লিবোনাকে তাদের বাড়িতে নিয়ে আসে এবং বাবার সাথে মিলে নিজের গার্লফ্রেন্ডের জন্য খাবার রান্না করে। খাবার খেতে খেতে যেইহো চ্যাং ইয়নকে ট্যানের ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায় তাদের দু একবার দেখা হয়েছে ঠিকই, কিন্তু সেইভাবে কথা হয়নি। চ্যাং ইয়নের মুখে ট্যানের কথা শুনে লিবোনা বেশ ঘাবড়ে যায়। সে ভয় পাচ্ছিল যে চ্যাং ইয়ন আর ট্যানের রিলেশনের ব্যাপারে জানলে হয়তো সে তাকে ছেড়ে দেবে। তাই যেইহো যখন কথায় কথায় জিজ্ঞেস করে যে তুমি কি ট্যানকে চেনো, তখন লিবোনা পুরোপুরি বিষয়টা অস্বীকার করে যায়। কিন্তু সে এটা জানতো না যে চ্যাং ইয়ন অলরেডি তাদের রিলেশনের ব্যাপারটা জেনে গেছে। সেখান থেকে স্কুলে ফিরেও তার মাথার ভেতরে ট্যানের কথাগুলোই ঘুরে বেড়াচ্ছিল। তার মনে হচ্ছিল ট্যান হয়তো আজও তাকে ভুলতে পারেনি, তাই হয়তো সে চ্যাং ইয়নের কোনো ক্ষতি করতে পারে। মানে এই মেয়ে নিজের আলাদা জগৎই বানিয়ে নিয়েছে। এদিকে ইউনসাং এর আইডিতে ওই টিকিটওয়ালা পোস্টটা দেখে ট্যানের মাথায় একটা আইডিয়া আসে। সে ইউনসাংকে উদ্দেশ্য করে ওই আইডিতে একটা পোস্ট করে, কারণ এটা ছাড়া ইউনসাং এর সাথে কন্ট্যাক্ট করার আর কোনো উপায় তার কাছে নেই। ইউনসাং হঠাৎ এমন অচেনা পোস্ট দেখে বেশ অবাক হয়ে যায়। তবে পরক্ষণে সে বুঝতে পারে কাজটা ট্যান ছাড়া আর কারোরই নয়। তাই সেও কমেন্ট করে ট্যানকে দ্রুত আইডি থেকে লগ আউট করে নিতে বলে। কিন্তু ট্যান তো চরম লেভেলের জেদি, সে ইউনসাং এর কথা শোনেই না, বরং তার রিপ্লে পেয়ে কনফিডেন্স আরো বেড়ে যায় তার। এরপর থেকে ওই আইডির মাধ্যমে তাদের কথা চলতে থাকে। ট্যান কথায় কথায় ইউনসাং এর লোকেশন জানার চেষ্টা করে, কিন্তু ইউনসাং তাকে কিছু বলেই না। এরই মাঝে ট্যান হঠাৎ হিনামের গায়ে তার কেনা সেই কাপড় টি শার্টটা দেখে একটু অবাক হয়ে যায়। কিন্তু এমন টি শার্ট তো খুবই কমন, তাই সে এই ব্যাপারটা নিয়ে অতটা ভাবে না। এদিকে ইউনসাং হঠাৎ একদিন মিস হানের পায়ে ঠিক তার মতো একজোড়া মোজা দেখতে পায়। ব্যাপারটা তার কাছে বেশ অদ্ভুত লাগে, কিন্তু এমন মোজাও যথেষ্ট কমন, তাই সেও ব্যাপারটা মাথায় রাখে না। এমন সময় মিস হান তাকে ওয়াইন আনতে পাঠায়। ওয়াইন আনতে গিয়ে ইউনসাং এর চোখ একদম চড়ক গাছ হয়ে যায়। যেখানে তারা মানুষ হয়েও তারা থাকার জায়গা একটু পাচ্ছে না, সেখানে ওই বড় লোকেরা শুধুমাত্র ওয়াইন সাজিয়ে রাখার জন্য বিশাল একটা স্টোরেজ বানিয়েছে। এসব কথা ভাবতে ভাবতে সে ওয়াইন নিয়ে মিস হানের কাছে চলে যায়। আর তখনই হঠাৎ ট্যানের চোখ পড়ে যায় ইউনসাং এর দিকে। কিন্তু দুঃখের বিষয়, এবারও সে চেহারাটা দেখতে পারে না। এরপর সে তার মায়ের কাছে এই ব্যাপারে জানতে চাইলে মিস হান বলে ওটা আমাদের কাজের লোকের মেয়ে ইউনসাং। নামটা শুনেই ট্যানের হার্টবিট বেড়ে যায়। সে তার মায়ের কাছে ডিটেলসে জানতে চায়। মিস হান জানায় হিনামের বড় মেয়ের আমেরিকায় বিয়ে হয়েছে। এদিকে একটা ফ্রড কেসে তাদের সবকিছু হারাতে হয়েছে। এখন তাদের কাছে থাকার জায়গা নেই, তাই তারা এই বাড়িতেই থাকে। কথাগুলা ট্যানের কাছে খুবই পরিচিত মনে হচ্ছিল। তার মনে সন্দেহ জাগে যে এটাই তার ইউনসাং নয়তো। অনেক দ্বিধা দ্বন্দ্ব নিয়ে সে সোজা চলে যায় কিচেনে, কারণ ইউনসাং তখন সেখানে ছিল। সে চুপিসারে দরজাটা একটু খুলে ভেতরে তাকাতেই দেখতে পায় আসলেই এটা তার ইউনসাং। সে তো নিজের চোখে একদম বিশ্বাসই করতে পারছিল না। ইউনসাংকে দেখে ট্যানের মনে যেন হিমেল হাওয়া বয়ে যায়। আর এই সুন্দর মুহূর্তটা দিয়ে এই এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। তো এখন ট্যান কি এভাবেই আড়ালে থেকে যাবে, নাকি ইউনসাং এর সামনে আসবে আর তাকে দেখে ইউনসাং এর রিয়াকশনটা কেমন হবে সেটা জানতে আমাদের সাথেই থাকুন। আপাতত বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের পার্টে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমাকে মনে রাখুন।